আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালী তার অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে শেখ হাসিনা সহ ৩২ জনকে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে অন্যতম হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া এই অপহরণের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয়েছে। ২০১২ সালে ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখরঞ্জন বালী। আগে তিনি প্রসিকিউশনের পক্ষের সাক্ষী ছিলেন, তাই সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়। এরপর ভারতে তিনি ৫ বছর জেল খাটেন। অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সুখরঞ্জন বালী। সে যখন এমপি ছিল আমার মায়ের কুলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অপহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনীয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪ সেপ্টেম্বর রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টের রায় বহাল থাকার বিষয়ে আশাবাদী আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, প্রকৃত আসামিদের বের করবে আইনশৃঙ্খলা বাহিনী। পুনরায় তদন্ত হওয়া উচিত কিনা তার সিদ্ধান্ত নেবে কোর্ট। বিএনপিপন্থী আইনজীবী কায়সার কামাল জানান, প্রকৃত দোষীদের শাস্তি না দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারেক রহমানকে মামলায় জড়ানো হয়েছে। এর আগে হাইকোর্টে এই মামলার খালাসপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাবর এবং তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন। হাইকোর্ট বিভাগে যেই রায় ছিল খালাসের, সেই রায় যাতে বহাল থাকে এইভাবে আমরা নিবেদন করেছি এবং আমরা আশাবাদী। সর্বোপরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি যেন এই খালাসের রায় বহাল থাকে। তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা। তফসিল অনুযায়ী ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুর ২টা পর্যন্ত সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর আগে মঙ্গলবার পর্যন্ত ৩২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেদিন কেন্দ্রীয় সংসদের জন্য ৪০ জন ও হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে সেনাবাহিনী ও পুলিশ চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমেজ দেখা যাচ্ছে। দলমত নির্বিশেষে সবাই আসুক, যাতে একটা ইনক্লুসিভ একটা প্যানেল তৈরি হয়। আমাদের সেন্ট্রাল উইং এবং বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সমন্বয়ে আমাদের প্যানেল গঠনের কাজ চলছে এবং খুব দ্রুত আমাদের প্যানেল প্রকাশিত হবে। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক। সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, তো এ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচনের যে অস্থায়ী নির্বাচন অফিস করা হয়েছে পুরাতন রেজিস্ট্রার ভবন, সেই ভবনের সামনে অর্থাৎ নির্বাচন অফিসের যে গেট, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো শেষ সময় এসে কিন্তু নির্বাচনী ফর্ম সংগ্রহে কিন্তু শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন। আপনাকে আমার পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ভিড় জমে গিয়েছে। 2টার মধ্যে এই মনোনয়ন সংগ্রহ শেষ নির্ধারণ করে দিয়েছেন কর্তৃপক্ষ, তাই তারা 2টার মধ্যেই এই ফর্ম সংগ্রহ করার চেষ্টা করছেন। আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, 99টি ফর্ম কিন্তু
আজকে এ পর্যন্ত সংগৃহীত হয়েছে এবং দুটোর মধ্যে আরো এই সংখ্যা বাড়বে বলে আমরা দেখেছি। অনেক ছাত্রছাত্রী যারা প্রার্থী হবে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু ভিড় করছেন ইতিমধ্যেই, এবং শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল মেজাজে কিন্তু এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং সাধারণ ভোটাররাও তার সাথে কিন্তু এখানে বেশ খোশ মেজাজে রয়েছেন বলে আমরা দেখেছি। যেহেতু দীর্ঘ 33 বছর পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে, সেই জাকসু নিয়ে কিন্তু তারা বেশ উদ্বেলিত আনন্দিত। তো নির্বাচন কমিশন কিন্তু এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে নির্বাচনের আগের দিন থেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় যেন তারা টহল ব্যবস্থা জোরদার করেন এবং নিরাপত্তার ব্যবস্থায় তারা থাকেন, সেই জন্য তারা আবেদন করেছেন ওই সংস্থার নিকট। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সূচনা। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে কটাক্ষ করায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। গতকাল মধ্যরাতে রাজু ভাস্কর্য থেকে এমন দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কটাক্ষকারীরা ক্ষমা না চাইলে সারা দেশে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের 7 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক মন্তব্য করে তারা আরও বলেন, তাদের মেধা বিরোধী কোটার দাবি অবৈধ। প্রকৌশল খাতে যোগ্যতাবিহীন কোনো অপচেষ্টা চালাতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরেও তারা চরিত্র বদলায় নেই। আজকের এক প্রেস কনফারেন্সে তারা প্রকাশ্যে বিএসসি প্রকৌশলীদের কুলাঙ্গার বলেছে। এটি শুধু অশালীন নয়, সরাসরি প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী সমাজকে অপমান করা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 9টি সিএনজি অটোরিকশা, 2টি মোটরসাইকেল ও একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভোর 6টার দিকে ঘটনা ঘটে। নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। টানা 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভোর 6টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশের শ্রীনগর উপজেলার 16ঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঘটনা ঘটে। নিহতরা হলেন আরমান, রাইসা ও তাজিল। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেট কারে থাকা 2 জন ঘটনাস্থলেই নিহত হন। সরকারি সফরে আজ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ওয়াকারুজ্জামান চীনের সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান 27 আগস্ট বাংলাদেশে ফিরবেন। সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে সাধারণ মানুষ। সুদের হার কমে যাওয়ার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় এমনটি হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। তবে অন্যদিকে উচ্চ সুদহার, করমুক্ত সুদ এবং সেকেন্ডারি বাজারে বিক্রির সুবিধায় জনপ্রিয় হয়ে উঠেছে ট্রেজারি বিল ও বন্ড। তৌহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024-25 অর্থ বছরের সঞ্চয়পত্র বিক্রি কমেছে 6,063 কোটি টাকা। আগের 2 বছর কমেছিল 21,124 কোটি ও 3,296 কোটি টাকা।
অথচ একসময় বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র ছিল সরকারের অন্যতম উৎস। বিশেষজ্ঞদের মতে 2019 সালে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর পর সঞ্চয়পত্র কেনার প্রক্রিয়া অনেকটা কঠোর হয়। একই নামে বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনার সুযোগ কমে আসে। 1 লাখ টাকার বেশি বিনিয়োগে টিআইএন বাধ্যতামূলক করা হয়। এর সঙ্গে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় অনেকে এখন সঞ্চয়পত্রে জমানো টাকা ভাঙছে। সাধারণত সেভিং সার্টিফিকেটে যারা চাকরিজীবী তারাই কিন্তু বেশি সঞ্চয়পত্রগুলি কিনে, এবং আমাদের কস্ট অফ লিভিং হাই হয়ে যাওয়াতে তারাও কিন্তু আস্তে আস্তে সেই সঞ্চয়পত্রগুলি কিন্তু ভেঙে খাচ্ছে। সব ধরনের লজিকের এগেনস্টে এটাকে বাজারে সবচেয়ে হাইয়েস্ট লেভেল করে ফেলেছিল, যার ফলে মানুষ সঞ্চয়পত্রের দিকে অনেক ঝাঁপিয়ে পড়েছিল। বিনিয়োগকারীরা এখন বেশি ঝুঁকছে ট্রেজারি বিল এবং বন্ডের দিকে, যেখানে ব্যাংক, প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগ দ্রুত বাড়ছে। 2023 সালের জুন শেষে এই খাতে মোট বিনিয়োগ ছিল 23,115 কোটি টাকা, যা 2025 সালের জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,14,159 কোটি টাকায়। বন্ডের ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই। বন্ডে কিন্তু এখনো মানুষ 11.5-12% পর্যন্ত পাচ্ছে, এবং সেখানে কোনো ভ্যাট বা ট্যাক্সের কোনো মামলা নাই। ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলোতে জনগণের, সিটিজেনদের ইনভেস্টমেন্ট ডিলারের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গাতেও সরকার ইন্টারেস্ট রেট বেশ ভালো দিচ্ছে, 10%, 11%, 12%। এ অবস্থায় চাকরিজীবী এবং নিম্ন আয়ের মানুষের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ভোলায় 5 দিন পর লঞ্চ ও সি ট্রাক চলাচল শুরুর 3 ঘন্টা না যেতেই ফের জেলার 10 রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সকালে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় সমুদ্রে 3 নম্বর বিপদ সংকেত শিথিল করা হয়। তবে বেলা 11টার দিকে আবারও 3 নম্বর সংকেত জারি হওয়ায় ভোলা থেকে লক্ষ্মীপুর, তজুমউদ্দিন, মনপুরা, বেতুয়া, ঢাকা, দৌলত খান সহ 10 রুটে বন্ধ করা হয় নৌযান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে নোয়াখালী হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাত্রী পারাপারের দায়ে একটি ট্রলারকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত 15 আগস্ট যেসব তথাকথিত বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শোক জানিয়েছে, তারা বস্তুগত স্বার্থের লোভে ফ্যাসিবাদের উপাসনা করেছে। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে 36 জুলাই নিয়ে RTVর করা ডকুমেন্টারির প্রিমিয়ার শো অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, গত 16 বছরের অত্যাচার, নির্যাতন ও সব দলের সমষ্টিগত ক্ষোভের বহিঃপ্রকাশ জুলাই অভ্যুত্থান। এছাড়া আওয়ামী লীগ সরকার বিগত সময়ে নানাভাবে 27 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, যা শেখ হাসিনা ও তার দলের জন্য ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। রাষ্ট্র নিয়ে, দেশের মানুষের অর্থ নিয়ে, রাষ্ট্রের অর্থ নিয়ে কি লুটপাটটা করা হয়েছে, কি অনাচারটা করা হয়েছে, এইটাকে শেখ হাসিনা নিজের স্বার্থে ব্যবহার করছে, তার দলের স্বার্থে ব্যবহার করছে, তার পরিবারের স্বার্থে ব্যবহার করছে। তাকিয়ে তাকিয়ে আমরা দেখছি। এর জন্য কি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে না? এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 23 বাছাইয়ের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ দল। খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে 1-0 গোলে হারে সাইফুল বারী টিটুর শিষ্যরা। সেই ম্যাচের ভুল শুধরে শেষ প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় জায়ান নোভারা। বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফিরে 29 আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। টপ অ্যান্ড টি20 সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নুরুল হাসান সোহানের দলের। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও পরের ম্যাচে আবার হোঁচট খায় দলটি। আজ জয় পেলে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার 8-এ থাকবে টাইগার যুবারা। কোচ মিজানুর রহমান মনে করেন, বাকি ম্যাচগুলো জিততে পারলে তার দল সেমিফাইনালে খেলতে পারবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।